আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহী ছিলেন 50তম বিসিএস প্রিলিতে আমাদের বিভিন্ন কোর্স থেকে, বিশেষ করে আরএসআই, দেন মেইন কোর্স বা প্রিমিয়াম ফরেস্ট কোর্স, কোনটা থেকে কতগুলো প্রশ্ন কমন এসেছে ডিরেক্টলি অনডিরেক্টলি। আপনারা অনেকদিন থেকে চাচ্ছিলেন যে একটা অ্যানালাইসিস ভিডিও বা ক্লাস নেওয়ার জন্য। আমি একটা রাফ আইডিয়া দিয়েছিলাম আপনাদের এর আগে। তো তারপরে ওখান থেকে রাফ আইডিয়া দেওয়ার পরে গত কয়েকদিন আরো চুলচেরা বিশ্লেষণ করে অধিকতর যাচাই বাছাই করে আজকে একটা ফাইনাল যে ফিগার সেটা উপস্থাপন করার ট্রাই করছি। সাথে প্রত্যেকটা প্রশ্ন আমি যাওয়ার ট্রাই করব, এবং এক্সাম হলে রিয়েল সিচুয়েশনে কোনটা দাগানো সম্ভব কোনটা দাগানো সম্ভব ছিল না, এটা সেটা আমার পার্সপেক্টিভে আসলে বলবো, কিন্তু আপনাদের পার্সপেক্টিভ থেকে সেটা আবার ভিন্ন হতে পারে। আমি যেটা পারবো সেটা আপনারা নাও পারতে পারেন, আবার আপনারা যেটা পারবেন সেটা আমিও না পারতে পারি, এরকম অনেক বিষয় থাকবে। তবে এখানে কিছু জিনিস বলে রাখি যে 50তম বিসিএস প্রিলির এখানে যে কমন গুলো দাবি করেছি, দাবি করার ক্ষেত্রে কিছু কমন প্রশ্ন রয়েছে যেগুলো আমি আবার দাবি করি নাই। ঠিক আছে, অন্যান্য প্ল্যাটফর্মে দেখবেন যে বিভিন্ন সময় প্রশ্নের একটা নির্দিষ্ট ওয়ার্ড যদি থাকে সেটাই সাধারণত দাবি করা হয় কমন হিসেবে। তো আমি কিন্তু সেটা দাবি করি নাই। তো এরকম যদি বলি, এরকম কিছু কিছু প্রশ্ন আছে। ফর এক্সাম্পল যদি আমি বলি যে ক্লাউড কম্পিউটিং, ওটা আমি ভিতরে গিয়ে বলবো। ক্লাউড কম্পিউটিং কিন্তু এটা টপিকটা কমন, প্রশ্নটা যেটা হয়েছিল প্রচুর কনফিউজিং একটা প্রশ্ন হয়েছিল। আর আমি আরএসআই কোর্সের মধ্যে এই বিষয়গুলো সুন্দর করে পড়িয়েছি, কিন্তু এই জায়গার কনফিউশনটা কখনো দূর করিনি, যার কারণে এটা কিন্তু আমি কমন হিসেবে দাবিও করি নাই। দেন আরো একটা ছিল বানান শুদ্ধির ক্ষেত্রে, একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী। এখানে অনেকগুলো কনফিউশন কিন্তু কাজ করেছে পরীক্ষার হলে, অনেকে হয়তো দাগিয়েছেন, অনেকে দাগান নাই। তো এটাও আমি কমন হিসেবে ঠিকভাবে দেখাইনি, কিন্তু এই বানানগুলো কিন্তু বিভিন্ন সময় আমরা কোর্সের মধ্যে পড়েছি। ঠিক আছে, দেন সংবাদপত্রের স্বাধীনতার কথা যদি বলি, সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে একই কথা, যে আমরা দেখেছি যে অপশনের মধ্যে রাষ্ট্রীয় ছিল, সামাজিক ছিল, ব্যক্তিগত ছিল। তো অনেকে সামাজিক এবং রাষ্ট্রের মধ্যে ঝামেলা হইতে পারে, কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা আমরা সাধারণত মৌলিক অধিকারের মধ্যে পড়েছি সংবিধানের। তো এটা সামাজিক অধিকার শর্তে বা এই অর্থে আমি কখনো বিস্তারিত আলোচনা করি নাই, যার কারণে এটাও কিন্তু দাবি করি নাই। খেয়াল করে দেখি। আবার কিছু কিছু প্রশ্ন আছে, যেমন দ্বিপদী বিস্তৃতি থেকে একটা প্রশ্ন এসেছিল, রেডিয়ান থেকে, রেডিয়ান রিলেটেড একটা প্রশ্ন এসেছিল, রেডিয়ানে প্রকাশ করা। দেন অসীম ধারার যোগফল, এই রিলেটেড একটা প্রশ্ন এসেছিল, আপনারা জানেন। এই তিনটা প্রশ্ন কিন্তু আমার এক্সাম যেগুলো নিয়েছিলাম, 10th এমসিকিউ এক্সাম, মেইন কোর্সে, এই এক্সাম গুলোতে কিন্তু এই প্রশ্নগুলো ছিল, প্লাস এগুলোর ব্যাখ্যাও ছিল। যেহেতু আমি নিজে এইগুলো আমি পড়াই নেই, হ্যাঁ, এক্সাম ব্যাচে ছিল বা এক্সামের কোশ্চেনে ছিল, ব্যাখ্যা আকারেও ছিল, দ্যাটস ফাইন। কিন্তু যেহেতু আমি নিজে প্রত্যক্ষভাবে এগুলো পড়াইনি, যার কারণে আমি এগুলা দাবি করিনি। ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন আমি যতগুলো দেখাবো, দেখানোর মধ্যে এরকম 6-7টা আরো প্রশ্ন আছে যেগুলা আমার পড়ানোর মধ্যে হয়তো বা ডিরেক্টলি ছিল না, বা দেখা গেল যে ওগুলো এক্সাম ব্যাচে ছিল বা এক্সাম আমি নিয়েছি, বা ওগুলোর মধ্যে দেখা গেছে যে অনেক বেশি কনফিউশন কাজ করতো, বা আমি ক্লাসে অত বেশি ডিপলি গিয়ে অ্যানালাইসিস করে পড়াইনি। আবার কিছু কিছু ক্ষেত্রে অপশনের মধ্যে একটা বেশি কনফিউশন কাজ করে, যেগুলো ওই বললাম শুদ্ধ বানানোর ক্ষেত্রে, সেগুলো টোটালি এরকম 7-8টা প্রশ্ন বা 6-7টা প্রশ্ন থাকবে, টোটালি আমি কোনো ধরনের ক্লেমই করিনি। যার কারণে আমি ফাইনাল, যখন আমরা গত রাতে যখন আমি ফাইনাল করলাম সর্বশেষ সংখ্যাটা, সেক্ষেত্রে আগের যে অ্যাজাম্পশন থেকে হয়তো কিছু সংখ্যা কমেছে। ওকে, তাহলে আমরা মেইনলি কথা বলবো আজকে দুইটা পার্টে, বা তিনটা পার্ট, যদি সময় আপনারা বেশি দেন তাহলে তিনটা পার্টে আমি কথা বলতে পারি। প্রথম পার্ট হলো বিভিন্ন কোর্স থেকে কি কি কেমন কমন পড়েছে, এটা একটা পার্ট কমন। দ্বিতীয় হলো প্রশ্ন বিশ্লেষণ, কমনটা তো বলার ক্ষেত্রে আমাদের প্রশ্ন বিশ্লেষণ করেও দেখতে হবে, যে কারণ আমি যেটা ক্লেম করছি যে কোনটা কোন কোর্স থেকে এসেছে, ওটার ভিতরে প্রশ্নে গিয়ে আমি সেটা আলোচনা করব। এই আলোচনার পরে যদি আপনার মনে হয় কোনো কিছু যে এই প্রশ্নটা এমন হয়েছে যে আমি যে 200টা প্রশ্নের মধ্যে যদি
120টা ক্লেম করি, 120টাই আমি করছি গিয়ে মানে স্ক্রিনশট দিয়ে বা ওখানকার ভিডিও রেকর্ড করে আমি আপনাদের দেওয়ার মতো করে সময় আমার থাকবে না, আমি সেটা পারবো না। কিন্তু আমার ব্যাখ্যা শোনার পরে যদি মনে হয় বা মানে ওই প্রশ্নটা কমন পাওয়ার আসলে সম্ভাবনা নাই, আপনার যদি এরকম মনে হয় যে প্রশ্নটা আসলে কমন যোগ্য না, মানে আমার কাছ থেকে আমি কোনো কিছু দাবি করলে যদি মনে হয় যে এটা কমন যোগ্য না, তাহলে সেক্ষেত্রে স্পেসিফিক আপনি বলবেন আমাকে, আমি সেটা কমন করেছি কিনা আমি আলাদা করে আপনাদের জানাবো। কিন্তু ওভারঅল 200টা প্রশ্ন আমি একদম 3টা কোর্সে আলাদা আলাদা করে ঢুকে আমি দেখানো সম্ভব হবে না, ঠিক আছে? কিন্তু আমি নিজে থেকে আলাদা করে ঢুকে দেখেছি, কারণ ওই ঢুকে দেখার সময় শুধু সার্চ করলেই হয়ে গেছে, এখানে স্ক্রিনশট নেওয়া বা প্রেজেন্টেশন করা এগুলো করতে প্রচুর সময় লাগে। হ্যাঁ, এটা করতে গেলে এটা পার হয়ে যাবে অনেকদিন, আমি সেটা পারবো না আসলে। তো আমি যেটা বললাম, যদি কোনো প্রশ্ন সম্পর্কে কনফিউশন থাকে যে এটা এটা তো আসলে কমন পাওয়ার কথা না, এরকম যদি কনফিউশন থাকে সেটা স্পেসিফিক ভাবে আমাকে বলবেন, তখন আমি আপনাকে জানাবো। তো এখানে ওভারঅল আমি যদি একটু ধারণা দিই যে কোন কোর্স থেকে কতগুলো কমন এসেছে। আরএসআই কোর্স থেকে সবচেয়ে বেশি, আরএসআই পদ্ধতিতে বিগত বিসিএস এর যে প্রশ্ন সলভ 10ম থেকে 49তম বিসিএস এর প্রশ্ন, এখান থেকে মানে সর্বমোট উত্তরযোগ্য ছিল 122টা প্রশ্ন। তারপরে মেইন কোর্স থেকে উত্তরযোগ্য ছিল 114টা। এখন একটু বলে রাখি, এই 114টার মধ্যে শুধুমাত্র পড়াশোনার কন্টেন্ট থেকে, কিন্তু খেয়াল করে দেখেন যে মেইন কোর্সে কিন্তু 10,000 এমসিকিউ এক্সাম ছিল, এবং 10,000 এমসিকিউ তো ছিলই, সাথে এগুলোর সাথে ব্যাখ্যাও ছিল। এবং আমি কিছুক্ষণ আগেই বললাম যে 10,000 এমসিকিউ মানে কিরূপ, মানে 6-7টা প্রশ্ন এরকম এসেছে যেগুলা ওই এক্সাম ব্যাচে ছিল, কিন্তু যেহেতু আমি পড়াইনি, সরাসরি আমি পড়াইনি, সেজন্য ওগুলো আমি ক্লেম করি নাই। আবার এরকম আছে ব্যাখ্যা, প্রচুর ব্যাখ্যা আছে, প্রচুর প্রশ্ন আছে, সেখান থেকেও আরো কিছু প্রশ্ন ডেফিনেটলি কমন দেখানো যাবে, কিন্তু ওইটা দেখানোর সুযোগ হয়নি। 10,000 এমসিকিউ আমি পুরোটুকুতে গিয়ে এটা সার্চ করে এটা বের করা আবার টাফ, যার কারণে ওইটা ক্লেম করা বাদ দিয়েছি। কিন্তু দেখেন 50তম বিসিএস প্রিলির আগে আমরা জানি, আপনারা জানেন যে 2 মাস আগে যখন সার্কুলার হলো তখন আমরা শর্ট কোর্স চালু করেছিলাম প্রিমিয়াম ফোরেস কোর্স নামে। তো প্রিমিয়াম ফোরেস কোর্সের মধ্যে আমি প্রত্যেকটা সাবজেক্ট যেভাবে পিডিএফ এ গুছিয়ে দিয়েছিলাম, আপনারা হয়তোবা সেই পিডিএফটাও দেখে থাকবেন, অনেকে হয়তোবা দেখেছেন। তো ওই দিন যখন পরীক্ষা হইল, পরীক্ষা হওয়ার পরে মানে প্রিমিয়াম ফোরেস কোর্স থেকে কতগুলো প্রশ্ন কমন এসেছে এটা অনেকে জিজ্ঞেস করেছে। তো ডিরেক্ট কমন কত, ইনডাইরেক্ট কমন কত সে সবকিছুই বলবো, কিন্তু প্রিমিয়াম ফোরেস কোর্সে যেটা যতটুকু পড়ানো হয়েছে ওখান থেকেও 102টা প্রশ্নের উত্তর করা সম্ভব। ওকে, তাহলে এখানে আমি প্রত্যেকটা এখানে আর আলোচনা করছি না, এখন আমি ওভারঅল বললাম, এখন ভিতরে গিয়ে প্রত্যেকটা সম্পর্কে আমি আলোচনা করতে পারি, ঠিক আছে? যে আরএসআই পদ্ধতিতে আসলে এটা বাজিমাত করেছে, আমি এটা নিজেও মানে আশ্চর্য হয়েছিলাম যে এই বিষয়গুলো, কারণ রিসেন্ট আমি দেখেছি যে সর্বশেষ যে 47, 48 এবং 49 বিসিএস এও কিছু প্রশ্ন সেট হয়েছিল, আমি দেখেছি যে ওই জায়গাগুলোর ব্যাখ্যা থেকেও নতুন কিছু প্রশ্ন অ্যাড হয়েছিল। একদম মানে প্রশ্ন যখন দেখলাম, একদম বড় প্রশ্ন যদি আমি বলি যে অ্যালগোরিদমের একটা ম্যাপ প্রশ্ন আছে আপনাদের, প্রত্যেকটা প্রশ্ন যাবো। অ্যালগোরিদমের একটা প্রশ্ন আসছিল না কম্পিউটারের পারফরমেন্সের ক্ষেত্রে, প্রোগ্রামের পারফরমেন্সের ক্ষেত্রে কি করা উচিত, ওই প্রশ্নটাও কিন্তু একদম র্যান্ডম মেসেজে আসে নাই, ওই গাইডলাইন কিন্তু ছিল 47, কিন্তু এই রিলেটেড প্রশ্ন এসেছিল, ওইটার ব্যাখ্যার মধ্যে কিন্তু এটা টাচ ছিল, ঠিক আছে? এটা তো বোঝা যায়। তাহলে দেখেন আরএসআই মেথডটা অনুসরণ করে সর্বোচ্চ 122টি প্রশ্ন উত্তর করা সম্ভব হয়েছে। শুধু এটা ডিরেক্ট না, এখানে ডিরেক্ট তথ্য না, আপনি খেয়াল করে দেখেন যখন আমি 10ম থেকে শুরু করে 50তম যদি বাদ দিই 49 পর্যন্ত 5,300 প্রশ্ন, এই প্রশ্নের তো আমরা ডিরেক্ট তথ্য পড়েছি, ব্যাখ্যাও পড়েছি, আবার এখানে তো ক্রিটিক্যাল অ্যানালাইসিস প্রচুর হয়েছে, অপশন এলিমিনেশনের মানে ব্যাপারটা এটা প্রচুর হয়েছে, প্রচুর তথ্য আছে, প্রচুর প্রশ্ন আছে যে অপশন, আমি ধরেন কোন ধরনের পড়াশোনা ছাড়াই শুধু মানে ডিরেক্ট প্রশ্ন কমন আসে নাই, এরকম প্রচুর প্রশ্ন আমি অপশন এলিমিনেট করার মাধ্যমে আপনাদের সলভ করে দিয়েছি। প্রচুর প্রশ্ন, 1-2টা না, 1-150 প্রশ্ন তো এরকম হবেই। তাহলে 1-150 প্রশ্ন যদি এরকম থাকে যে আমি মানে পড়ার মধ্যেই প্রশ্ন এরকম অপশন এলিমিনেট করাইছি, তারপরে প্রশ্নের মধ্যে কোন জায়গায় টুইস্ট আছে সেগুলো বাদ দিয়ে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন,
ঠিক আছে, এগুলো যেহেতু পুরো কোর্স আউটলাইন জুড়েই পড়িয়েছি, ব্যাপারটা এরকম না বই বা গাইডে একটা তথ্য লিখে দিলাম এটা শেষ। প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়িয়েছি, এর মাধ্যমে ডেফিনেটলি আপনার অ্যানালাইসিস পাওয়ারটা অনেক বেশি বেড়েছে। তো এই সবকিছু মিলাই কিন্তু 122টা প্রশ্ন কমন যোগ্য ছিল। এবার আসেন যে আমি বিশ্লেষণে যাই, ব্রেকডাউনে যাই আরএসআই কোর্স থেকে। সরাসরি কমনের মধ্যে কিন্তু কিছু জিনিস আছে যে এখানে ম্যাথ এবং ইংলিশ, এটা ডেফিনেটলি আপনারা যেটা সরাসরি কমন আসছে সেটা তো আসছেই, ডেফিনেটলি এই দুইটার ক্ষেত্রে তো আপনারা টাইপ ছাড়া, এমন না আজগুবি কোনো টাইপ, একদম সিমিলার টাইপ না হলে সেটা আমি ক্লেম করি না যে অপশনের মধ্যে তো মানে ওই তথ্যটা আছে জন্যই বা প্রশ্নের মধ্যে ওই তথ্যটা আছে জন্যই যে ক্লেম করা, এটা আমি কখনো করি না, আপনারাও জানেন। সামনে আমি পুরোটুকু যখন দেখাবো তখন বুঝতে পারবেন। তাহলে এই এরকম ছিল 92টার মধ্যে। আচ্ছা, এখানে আমি একটু বিপদে পড়েছি যে নৈতিকতার মধ্যে, নৈতিকতার যে 15টা প্রশ্ন ছিল, এই 15টা প্রশ্নের মধ্যে 13টা প্রশ্নই মানে উত্তর করার জন্য যে অ্যানালাইসিস দরকার, যে ফাউন্ডেশন দরকার, তার 13টা প্রশ্নেরই ফাউন্ডেশন আমরা এই বলি, মেইন কোর্স বলি, আরএসআই বলি, বা আপনার নিজস্ব দক্ষতা যোগ্যতা সেই জায়গা থেকে কিন্তু অ্যান্সার করা গেছে। অর্থাৎ এই 22টা যেটা বলা হয়েছে তার মধ্যে কিন্তু 13টা প্রশ্ন হচ্ছে নৈতিকতা, অর্থাৎ সরাসরি কমনের মধ্যে নৈতিকতার কোনো অংশ এখানে দেখানো হয়নি। আপনি যদি চান যে না আমি অত বেশি অত মানে আমি ইয়েতে যেতে চাই না, যে আমি কমন সেন্স অ্যাপ্লাই করে অ্যান্সার করতে চাই না, সেক্ষেত্রে আমার কয়টা কমন, তাহলে আপনি এই 92 এর সাথে এখানে 13টা যোগ দেন, তাহলে সেটাই কমন হবে, 105টা কমন হবে যদি মনে করতে চান, আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন না আপনি এত বড় কম্পিটিটিভ এক্সামে আপনার অ্যানালাইসিস পাওয়ার, আপনার কমন সেন্স এগুলো বাদ দিয়ে আপনি চান্স পেতে চান, তাহলে ভাই আমার কিছু বলার নাই। ঠিক আছে, ওইটা রিলি পাস করার ব্যাপারটা আসলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আপনাকে বাস্তবতায় আসতে হবে, রিয়েলিটিতে আসতে হবে। ঠিক আছে, মানে চাইলেই হবে না যে একদম 200টা প্রশ্নের মধ্যে 120টা প্রশ্ন কাটাই কাটাই অপশন উত্তর সহ কমন পড়বে আর আপনি ওইভাবে লিখে ওইভাবে আনসার করে আসবেন, পরীক্ষা পাশ করে যাবেন, এটা এই স্বপ্নটা আসলে বাদ দিতেই হবে। আর জেনারেল কমন সেন্স বলতে বুঝিয়েছি এই অ্যান্সার গুলো করার ক্ষেত্রে আপনার মানে নির্দিষ্ট টপিক পড়ার প্রয়োজন হয় না, আপনার কমন সেন্স খাটিয়েই আপনি অ্যান্সার করতে পারেন, অপশন গুলো দেখলেই বুঝতে পারবেন, অপশন গুলো কিছু আছে এলিমিনেট করলেই বুঝতে পারবেন, সেরকম কিছু আছে, আমি সবকিছুই লিখে দিব প্রত্যেকটা প্রশ্ন। এই সবকিছু করলে এই 92, 22 এবং 8 করলে হচ্ছে 122টা হয়ে যায়। আরএসআই কোর্স, আরএসআই পদ্ধতি, বিসিএস প্রিলিম সিকিউ সলভ প্রোগ্রামের এটা অ্যানালাইসিস। দেন মেইন কোর্সের মধ্যে আসি। মেইন কোর্সের মধ্যেও তো মানে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু প্রিমিয়াম ফরেস্ট কোর্সে তো আমি বিস্তারিত আলোচনা করতে পারি ডেফিনেটলি, যেহেতু এখানে ক্লাস ছিল প্রায় 150টার মতো। ঠিক আছে, হিউজ নাম্বার। তাহলে এখানে বিস্তারিত যারা ছিল, এখানে সরাসরি দেখেন 84টার মতো আছে। আবারও বলছি, এই 84টার মধ্যে আমি যেটা বাদ দিয়েছি এক্সাম ব্যাচে যে কোশ্চেন গুলো ছিল, এই কোশ্চেন গুলো থেকে যে সফলতা আছে বা যে কমন আছে সেগুলো টোটালি বাদ দিয়েছি। আবার আমি কিছুক্ষণ আগে বললাম 6-7টা প্রশ্ন আমি রিয়েলি এলিমিনেট করে দিয়েছি, কারণ বিকজ অফ আমি ওগুলো সম্পর্কে সুস্পষ্ট আলোচনা করি নাই। কারণ ক্লাউড কম্পিউটিং কমন ছিল কিন্তু কি হয়নি, প্রশ্ন যেটা হয়েছিল সেটা যথেষ্ট কনফিউজিং, বা প্রশ্নের উত্তরটা যে ওইটা হওয়া উচিত এই রিলেটেড আলোচনা আমার ছিল না, কিন্তু ক্লাউড কম্পিউটিং নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, হয়তোবা ওই বেসিক থেকে অনেকে এটা রাইট অ্যান্সার করতে পেরেছেন, কিন্তু আমি ক্লেম করিনি। তাহলে এই অংশটুকু যে 30 নম্বরের অংশটুকু, এটা আগের মতোই, আগে যে কথাটা বলেছি ওইটার মতোই। ঠিক আছে, টোটাল 114টা। প্রিমিয়াম ফরেস্ট কোর্স আপনারা জানেন যে এই কোর্সটাতে কিন্তু ম্যাচুরিটি ডেভেলপ করার টাইম ছিল না, কারণ আপনি 2 মাসের মধ্যে ডেফিনেটলি আপনার পুরো সিলেবাস যদি কমপ্লিট করতে চান, আপনার আগের পড়া থাকলে আপনি এই সময়টাতে এই আপনার জন্য এটা প্রযোজ্য ছিল শর্ট শর্ট সাজেশন বা শর্ট সময়ের জন্য আর কি। কতটুকু মোট কয় কয় বিষয় ভিডিও ছিল বলেন? 270-এর মতো ছিল না? পুরো সিলেবাস থেকে যদি 270 পেজের মতো একটা তথ্য পড়েন, তথ্য পড়ে 100-র মতো অ্যান্সার যদি আপনি করতে পারেন, ডেফিনেটলি আপনি যদি শুধু এই শর্ট সাজেশনের উপর ডিপেন্ড হয়ে প্রিলি উত্তীর্ণ হইতে চান তাহলে বিপদ আছে। ঠিক আছে, আর এর সাথে আপনার আরো কিছু বিষয় এক্সাম দেওয়ার বিষয় থাকবে। আমি এই কথাটা বরাবর বলি, বা প্রিমিয়াম ফরেস্ট কোর্সে যারা ছিলেন তাদের সবাইকে বলেছি আপনারা এই কোর্সটা রাখেন, সাথে সাথে বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই পড়েন। আর এসআই দিয়ে পড়তে হবে ব্যাপারটা এরকম না, আপনারা বিগত সালের প্রশ্ন যে কোনো প্রশ্ন ব্যাংক বা গাইড থেকে পড়ে ফেলেন। ঠিক আছে,
তাহলে যদি এটার মানে দুইটা একসাথে পড়ে ফেলতেন, প্রিমিয়াম ফোরেস কোর্স এবং বিগত সালের প্রশ্ন ভালোভাবে, তাহলেও এই দুইটার কোলাবোরেশনে, এই দুইটার কম্বিনেশনে আপনি কিন্তু প্রিলি উত্তীর্ণ হওয়ার মতো নাম্বারটা পাবেন কম। ঠিক আছে, মানে কনফিডেন্টলি সেটা পাবেন। কারণ আপনি খেয়াল করেন যে এই কোর্সে যদি আমি 30টা ক্লাস নিতে পারি, প্রত্যেকটা সাবজেক্ট থেকে 1-2টা করে ক্লাস নেওয়ার মাধ্যমে, 2-3টার মতো, তাহলে এখানে তো ওই প্রত্যেকটা টপিকের ভিতরে ডিটেলসে গিয়ে আলোচনার কোনো সুযোগ নাই আছে। যেহেতু এরকম সময়ও নাই, আমরা জানি যে এই কোর্সটা 2 মাস থেকে 3 মাসের মধ্যে করার জন্য পারফেক্ট। সামনে এই কোর্সটা আবার আপনারা করতে পারবেন আপনার রিল্যাক্স টাইমে যদি করতে চান, যে 2-3-4 মাসের মধ্যে করতে চান, সেরকম প্ল্যানও আমাদের ওয়েবসাইটে আসবে, আছে অলরেডি, ভর্তিও আছে, শুরু হয়েছে, আপনারা ভর্তি হতে পারবেন খুব দ্রুততম সময়। যদি এটা কমপ্লিট করতে চান সেটাও পারবেন। তাহলে বিস্তারিত আলোচনা করতে পারিনি, তারপরেও কিন্তু এর ফলাফলটা ঈর্ষণীয় ছিল। সরাসরি কমন 17টা এবং পরোক্ষ যেটা বলেছি, জেনারেল কমন সেন্স তো 8টা সবার জন্যই, কিন্তু এখানে যেটা পূর্ববর্তীতে 22টা ক্লেম করা হয়েছিল, এখানে 17টা। কারণ যেহেতু সময় কম ছিল, কম সময় থাকার কারণে এখানে কি হয়েছে, ম্যাচুরিটি ডেভেলপ করার ওরকম সময় পাওয়া যায়নি, সময় কম ছিল। কারণ ম্যাচুরিটি ডেভেলপ করার জন্য একটু হলেও কি থাকে, একটু সময় প্রয়োজন হয়, একটু বিস্তারিত আলোচনা করার দরকার হয়, ঠিক আছে, চুলচেরা বিশ্লেষণ করার দরকার হয়। সেইটুকু যেহেতু আমি করে দিতে পারিনি এখানে, যার কারণে আমি এটা এখানে ক্লেমও করি নাই, সেই জায়গাটাতে কিছু কমিয়ে দিয়েছি আমি 102টা। নৈতিকতা থেকে ওখানে 17টা আমি বলেছি, ইন ডিটেলস যেতে যাইনি। তাহলে এখানে যেমন দুইটা বিষয় আমি সামনে যখন আলোচনা করব, তার মধ্যে একটা ছিল জেনারেল কমন সেন্স, যা কোনো পড়াশোনা ছাড়াই উত্তর করা সম্ভব, আমি বলেছিলাম। আর পরোক্ষ এবং নৈতিকতার অংশটুকু থেকে, যেটা কোনো আমি যোগ করছে আরএসআই কোর্স বা মেইন কোর্সে, এর মধ্যে যে ম্যাচুরিটি ডেভেলপ হয়েছে আপনার, আপনার লজিক এবং অ্যানালাইসিস, এগুলো থেকে আপনি উত্তর করতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে একটা তুলনামূলক চিত্র আমরা দেখি। আরএসআই কোর্স থেকে টোটাল 122, মেইন কোর্স থেকে 114। আবারও বলছি, এখানে এমসিকিউ যেগুলা 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচের যে প্রশ্নগুলো ছিল মেইন কোর্সে, তার কোনো কিছুই এখানে ক্লেম করা হয়নি ব্যাখ্যা থেকে বা প্রশ্ন থেকে। তারপর প্রিমিয়াম ফোরেস্ট কোর্স 102, তো এখানে ডিটেলসে পুরোটা বলা আছে। তাহলে আপনি যে কোর্সই নেন না কেন, আরএসআই মেইন কোর্স বা প্রিমিয়াম ফোরেস্ট কোর্স, হ্যাঁ, যেটাই নেন না কেন, এর অ্যাভেইলেবিলিটির উপর নির্ভর করে, যে কতটুকু সময় আপনি সময় পাবেন, তার উপর সবকিছুর উপর নির্ভর করে আসলে দেখা যাচ্ছে যে আপনার সাফল্য নির্ধারণ করছে। এর মধ্যে আপনাকে পড়াশোনা করতে হবে, এক্সপেরিয়েন্স অ্যানালাইসিস, মানে সময়, মানে অভিজ্ঞতার জন্য আপনাকে সময় দিতে হবে ডেফিনেটলি, একদম শর্ট সময়ের জন্য পড়লে হবে না। আর অ্যানালাইসিস বলতে আমি শুধুই বলবো যে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করা, সেটা নিজে পারলে নিজে, কোনো একটা গাইড দিয়ে হইলো বা 2-3টা গাইড দিয়ে হইলো, নিজে পারলে নিজে, আর না হলে আরএসআই কোর্স আমি যেভাবে করিয়েছি ঠিক সেভাবে, যেভাবে মেন্টরি আমি আপনাকে গাইড করেছি, প্রশ্নগুলো কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে অপশনগুলো এলিমিনেট করবেন, এই বিষয়গুলো তো যেগুলো অপশন এলিমিনেশনের মাধ্যমে হয়, যেগুলো অ্যানালাইসিস করা যায়, এগুলো তো বই বা গাইডে তো সেটা পাবেন না। আপনাকে যদি কেউ না শেখায় এইভাবে, আপনি যদি নিজে শিখতে পারেন তো ভালো। আমি নিজেও এমন আছে, আপনাদের পড়াইতে গিয়ে আমি নিজেও নতুন কিছু শিখেছি অ্যানালাইসিস করার বিষয়গুলো। কারণ আমি ভেবেছি আমার ওইটুকু সময় হয়েছে যে আমার তখন আবার ব্রেনই কাজ করেছে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে, যে আমার এখানে অ্যানালাইসিস করতে হবে, এইভাবে আমাকে ভাবতে হবে, এরকম অনেক কিছু আপনাদের পড়াইতে গিয়ে আমার এরকম ক্রিয়েট হয়েছে। এই বিষয়টা গেল প্রথম ধাপের মধ্যে। আমরা লাস্ট ধাপে প্রশ্নে চলে যাব। তার আগে এখন এই 3টা কোর্স রয়েছে, এই 3টা কোর্স সম্পর্কে আপনাদের অনেকেরই সামনে 51তম বিসিএস এর জন্য আপনারা একটা গাইডলাইন চাচ্ছেন যে কোন কোর্সটা কখন শুরু হতে পারে, এরকম একটা বিষয় আছে। তো এখানে কিন্তু ওই যে অপশন গুলো আমি ওইগুলোই বলেছি, যে প্রিমিয়াম ফোরেস্ট কোর্স আছে, আরএসআই কোর্স আছে, দেন আছে মেইন কোর্স, আবার আছে এক্সাম ব্যাচ, সবকিছু মিলাই। ঠিক আছে, তো এখানে আপনার আগে অবস্থানটা আসলে বুঝতে হবে, যে আপনি নিউ কামার কিনা, স্প্রিন্টার কিনা, না ভেটেরান। নিউ কামার বলতে একদম নতুন যারা প্রস্তুতি শুরু করবেন, মানে আগে কোনো ধরনের প্রস্তুতি আপনার নেওয়া নাই, নেননি কখনো প্রস্তুতি, বা অনার্স লেভেলে আছেন, কেবল প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন, তো তাদের জন্য মানে মিনিমাম প্রস্তুতির জন্য আপনাকে 6 মাস থেকে
1 বছর রাখতে হবে মিনিমাম। এটা নির্ভর করে আপনার উপরে যে আপনি 6 মাসে শেষ করবেন না 12 মাসে শেষ করবেন, এটা একটা বিষয়। আর যারা কিনা একবার প্রস্তুতি নিয়েছেন, মোটামুটি গোছানো আছে, এই মানে কম সময়ের জন্য, মানে কম সময়ের মধ্যে দ্রুত রিভিশন করতে চান, তাদের জন্য 2 থেকে 4 মাস। রিভিশনের ক্ষেত্রে 2 ধরনের হতে পারে প্যাটার্ন। একটা আছে যে আরেকটা গ্রুপ থাকতে পারে যে সিলেবাস শেষ করেছিলেন, আগে কয়েকটা বিসিএস প্রিলি দিয়েছেন, কিন্তু সামান্য কিছু নাম্বারের জন্য প্রিলি উত্তীর্ণ হচ্ছেন না, বা পরীক্ষার হলে গিয়ে প্রচুর কনফিউশনে পড়ে যাচ্ছেন অপশনগুলো দেখে, প্রশ্ন দেখে, বিকজ অফ যে আপনি বিগত সালের প্রশ্নগুলোতে ভালো দখল নাই, বিগত সালের প্রশ্নগুলোর ভালো অ্যানালাইসিস করা নাই, কিভাবে প্রশ্ন সেট হয়, কিভাবে প্রশ্নের মধ্যে কনফিউশন ঢোকানো থাকে, এই বিষয়গুলোর কিন্তু আপনার ঠিকঠাক ভাবে প্রস্তুতি নেওয়া থাকে না, যার কারণে আপনি পিছিয়ে যান। এরকম 3টা গ্রুপই কিন্তু বর্তমান সময়ে আছে। ওকে, যারা আমি বললাম যে একদম নতুন, হাতে আপনার 6 মাস থেকে 12 মাসের মতো, মানে 1 বছর সময় আছে, একদম শুরু থেকে সব শেষ করতে চান পরিপূর্ণ গাইডলাইনের মাধ্যমে, পরিপূর্ণ এক্সামের মাধ্যমে, ঠিক আছে? এখানে প্রায় 2 বছরের কোর্সের অ্যাক্সেস থাকবে। আপনি অনায়াসে অনার্স লেভেলে যদি থাকেন বা মাত্র শুরু করছেন, আপনি একদম লম্বা সময় ধরে একটু পড়তে চান, আলটিমেটলি এটা 8 থেকে 9 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের যে মানে রুটিন থাকবে, এই রুটিনের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি চাইলে আরো 2 বছর ধরে এটা এক্সটেন্ড করতে পারবেন, যদি অনার্স লেভেল 3rd ইয়ার বা 4th ইয়ারে শুরু করেন, তাও হয়। আবার এমন আছে যে অনেকে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, তারাও এখানে শুরু করতে চাচ্ছেন, তারাও এটা পারবেন। তো এই কোর্সে এখানে মানে কম বলা আছে, 145টা মানে রেকর্ডেড ক্লাসই আছে, লাইভ ক্লাস হবে প্রায় আরো 50টার মতো, মানে টোটাল 180টার মতো ক্লাস হবে। আর নতুন করে আরো 50টা লাইভ এবং আপডেটেড ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? আবার 130টা এক্সাম, এটা ঠিক আছে, যে 10,000 এমসিকিউ কিন্তু এখানে আপনারা সলভ করার সুযোগ পাবেন, ঠিক আছে? আর রিসেন্ট আপডেট তো থাকবে, একদম পরীক্ষার আগে আগে গিয়ে রিসেন্ট জিকে ক্লাসও কিন্তু হয়। আচ্ছা, প্রিমিয়াম ফরেস্ট কোর্সের কথা যদি বলি, যে আপনারা চাচ্ছেন যে অনেকে 50তম বিসিএস প্রিলি দিয়েছেন, কিছু একটা ঘাটতি আছে, আপনি পড়াটা কিছু একটা রিভিশন করে তারপরে আবার রিটেনের প্রস্তুতি নিতে যাচ্ছেন। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 4 মাসের মধ্যে এই কোর্সটা শেষ করতে পারেন। এখানে তো পূর্ণাঙ্গ প্রত্যেকটা ক্লাসের সাথে গোছানো পিডিএফ রয়েছে বা শিট রয়েছে, ঠিক আছে? শুধু পিডিএফ যেটা বলা আছে, শুধু পিডিএফ পড়লে, আপনি পিডিএফ নিলে শুধু বুঝবেন না এটাতে। ক্লাসে যে টেকনিক গুলো বলে দিয়েছি, যে গাইডলাইন দিয়েছি, সেই গাইডলাইন মিলায় পড়লে এই পড়াটা বেশি এফেক্টিভ হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। তো এটার ক্ষেত্রে যে আরএসআই এর ক্ষেত্রে বলেছি, আরএসআই এরও ব্যাচ শুরু হয়ে যাবে। যাদের ক্ষেত্রে সিলেবাস শেষ করছেন, প্রিলির কাছে কাছে গিয়ে আটকে যাচ্ছেন, তারা এখানে কিছুক্ষণ আগে আরএসআই এর সাফল্যটা আমি বললাম, আলোচনা করলাম, সেটাই। এখন দেখেন, এখানে প্রায় 10ম থেকে 50তম বিসিএস পর্যন্ত যখন যাবেন, এখানে 5,500 প্রশ্ন হবে টোটালে, ঠিক আছে? তারপরে এখানে তো প্রচুর 5,500 প্রশ্ন, তো প্রত্যেকটা প্রশ্ন তো ওইভাবে অ্যানালাইসিস করে পড়বেনই। আবার দেখা যাবে যে এখানে প্রায় 1500টার মতো প্রশ্ন এরকম থাকবে, যেগুলো কমন টপিক গুলো থেকে আসছে। প্রায় প্রত্যেকটা কমন টপিকই কিন্তু আপনি 7 থেকে 8 বার পড়ার সুযোগ পাবেন পুরো কোর্সে। তাহলে ওই একটা প্রশ্ন, যেমন ওই দিন একজন স্টুডেন্ট নিজেই আমাকে স্ক্রিনশট দিয়ে বললেন, বীরশ্রেষ্ঠদের যে সম্পর্কে পড়াইছি, 7 জন বীরশ্রেষ্ঠ, এই বীরশ্রেষ্ঠদের কার সেক্টরটা কোথায়, কোন সেক্টরে কে যুদ্ধ করেছেন, তারপরে প্রত্যেকে কোন বাহিনীর, হ্যাঁ, কনিষ্ঠকে, তারপরে সর্বজ্যেষ্ঠকে, এই বিষয়গুলো কিন্তু ছিল। এটা আমি দেখলাম যে সে যখন দিয়েছে, তার মানে অভিমত আমাকে ইনবক্সে জানিয়েছে, এবং তার এটা ভালো লেগেছে, সবচেয়ে বেশি লেগেছে। তা আমি তাকে বললাম যে আরএসআই প্রোগ্রামে এই একই ব্যাখ্যা প্রায় আমি আরো 4-5 জায়গায় দিয়েছি, একই জিনিস আমি 4-5 জায়গায় আমি রিপিট করেছি। তাহলে আপনি যদি ওই একই জিনিস 4-5 জায়গায় আরো দেখেন বা পড়েন, আমার কাছ থেকে শোনেন, তাহলে 1-2 বারই তো আপনার মুখস্থ হয়ে যাবে। তাহলে আরো 2-3-4 পারবে, কিন্তু আরো যখন দেখবেন বা আরো যখন পড়বেন, শুনবেন, আলটিমেটলি মাথার মধ্যে এমন ভাবে ঢুকে যাবে, পরীক্ষা হলে দেখলেই আপনি অপশন গুলো আপনার মনে থাকবে, মানে সঠিক উত্তরটা আপনি মনে রাখতে পারবেন। তাহলে কনফিউশনের পরিমাণটা প্রচুর কমে যাবে। আর যেভাবে অ্যানালাইসিস করে দেখিয়েছি, ওই অ্যানালাইসিস করে আপনার ডেফিনেটলি, আপনি যদি কোনো কিছু দেখতে থাকেন ভিডিও বা অডিওর মাধ্যমে, আপনি যদি লিসেনিং প্র্যাকটিস করতে চান, স্পিকিং প্র্যাকটিস করতে চান, কথা বলা প্র্যাকটিস করতে চান, কোনো কিছু দেখতে যান, আপনি মানে কি হবে, ভিডিও দেখে বা শুনে কিন্তু অনেক বেশি নিজের ভিতরে নিয়ে আসতে পারবেন। ঠিক এটার ক্ষেত্রেও একইভাবে কাজ করবে, ঠিক আছে? এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ লার্নিং দুটোই কাজ করে।
যখন আপনি ক্লাস করেন তখন আপনি লিখেন, আর যখন আমি কোনো কিছু সম্পর্কে ডিসকাস করি, আমার আলোচনাগুলো আপনি শোনেন, আপনার কনফিউশন গুলো কিন্তু দূর হয়ে যায়। তখন ওই আমার থিঙ্কিং পাওয়ারটা কিন্তু আপনার তৈরি হয়ে যায়, যে একটা প্রশ্ন আপনি জেনারেলি দেখছেন, এটা একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন থেকে কিভাবে আপনি অ্যানালাইসিস করে প্রশ্নের অ্যান্সারটা বের করে নিয়ে আসবেন কোনো ধরনের জ্ঞান ছাড়া, জাস্ট অপশন এলিমিনেশনের মাধ্যমে। এরকম প্রচুর প্রশ্ন আছে, তো প্রত্যেকটা পরীক্ষায় তো এরকম থাকে। ডেফিনেটলি আপনি যখন আপনার ওইভাবে আপনার মস্তিষ্কটাও কিন্তু খুলে যাবে। তাহলে এটা আরএসআই মানে যে এটাকে আবারও বলে রাখি যে এটাকে শুধু প্রশ্ন সলভ এটা মনে করবেন না, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন একটা টপিক হিসেবে চিন্তা করা হয় এবং এর আউটকামটা অনেক বেশি, ঠিক আছে? আর হলো 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ। আপনি কোনো কোর্সে যদি ভর্তিও না হন, 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ আপনাকে করতে হইতে হবে, আমি এটা বলেই দিব। কারণ একটা সিঙ্গেল ব্যাচ থেকে প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, অগুরুত্বপূর্ণ হোক, কঠিন প্রশ্ন হোক, সবকিছু চিন্তা করে এখানে প্রশ্ন অ্যাড করা হয়েছে এবং তার ব্যাখ্যাও আছে। আপনি একটা সিঙ্গেল এক্সাম ব্যাচ থেকে, সিঙ্গেল আবারও বলেছি, হাজার হাজার এক্সাম ব্যাচ না যে আপনি হয়তো বা 3, 4, 5টা ব্যাচ এক্সাম ব্যাচ কন্টিনিউ করছেন, করে একটা সফলতা পাচ্ছেন, সেটা হিসাবটা আলাদা। আর একটা সিঙ্গেল এক্সাম ব্যাচ, এটা পুরোটা কন্টিনিউ করে তার চেয়ে বেশি সফল হবেন আপনি। কারণ স্পেসিফিক ভাবে এখানে কি একদম ইউনিক 10,000 প্রশ্নই কিন্তু এখানে আছে, ঠিক আছে? খেয়াল রাখবেন, এবং তার ব্যাখ্যাও কিন্তু আছে। এই সবকিছু তাহলে এখানে একটা সামারি যদি করি, যে মেইন কোর্স হলো একদম নতুনদের জন্য, 6 থেকে 12 মাস প্রয়োজন, হাতে কলমে ফাউন্ডেশন তৈরি হবে। প্রিমিয়াম 4S কোর্স, সময় যাদের কম, চাকরিজীবী যারা আছেন, যে কম মানে পুরোপুরি আপনাকে গুছিয়ে দিতে হবে, এরকম যদি কেউ থাকেন, যে পিডিএফ গুছিয়ে দেওয়া থাকবে, লেকচারে একটু গাইডলাইন দেওয়া থাকবে, আপনি গাইডলাইন অনুসারে পড়ে ফেলবেন, তাদের জন্য হলো এটা। আর আরএসআই প্রোগ্রাম হচ্ছে পুরাতনদের জন্য বা এক্সপার্ট ওই লেভেলের, মানে এক্সপার্ট বলতে আমি বোঝাচ্ছি যে যাদের পড়া আছে কিন্তু প্রিলি ফেল করছেন তাদের জন্য, বা যারা একবার প্রিলি ফেল করেন নাই, প্রিলি ফেলের অপেক্ষায় না থেকে হয়তো একবার কোর্স আপনি শেষ করেছেন, শেষ করার পরে এটাতে ভর্তি হয়ে যাওয়া উচিত, কারণ আপনার ফাউন্ডেশন বা কনফিউশনটা দূর করা উচিত। তো এখানেও কিন্তু এই দুইটাই শেষ করতে কিন্তু 2 থেকে 4 মাসই যথেষ্ট। অনেক স্টুডেন্ট আছে 1 মাসের মধ্যে আরআইএসসি প্রোগ্রাম শেষ করেছে। আমি বলবো যে অত তাড়াহুড়ো করে না, মিনিমাম 2 মাস দেন, 2 থেকে 4 মাস। 4 মাসের মধ্যে যদি একবার শেষ করে আবার একটা রিভিশন করতে পারেন, বা আপনি যদি চান যে একটা ফ্লেক্সিবিলিটি আরো কয়েকবার রিভিশন করবেন, করলে করতে পারেন, ঠিক আছে? যত বেশি রিভিশন করবেন, যত বেশি দেখবেন, তত বেশি আপনার কনফিউশন দূর হবে। আর শেষে এক্সাম ব্যাচ, এটা তো সবার জন্য আমি বললামই। তাহলে এই বিষয়গুলো ছিল। এখানে আরেকটা জিনিস বলে রাখি, বারবার বলতে যেটা ভালো লাগে না, যে আপনি যখন বিসিএস এ আসবেন, এটা মনে করি তো আপনি আসেন যে আপনি সর্বোচ্চ পরিশ্রম করবেন। বিসিএস যদি এরকম হয় যে সর্বোচ্চ পরিশ্রম ছাড়া পাওয়া যায় না, যে কেউ বিসিএস ক্যাডার হইতে বা প্রি উত্তীর্ণ, আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। এখানে দেখেন রিয়ার কেস আছে, এই বিষয়টা কেউ অন্যভাবে নিবেন না। ফাউন্ডেশন ট্রেনিং এ আছি, তো এখানে ম্যাক্সিমাম যদি ধরি যতজন আছি, তার মধ্যে 90% ক্যাডারই এরকম আছে যে তারা তাদের স্কুল কলেজেও ভালো ছিল, রোল 1 থেকে 10 পর্যন্ত ছিল, 1, 2, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম বেশি ছিল। তারপরে তাদের দীর্ঘ সময় ধরে ভালোভাবে পড়াশোনা করার লং হিস্ট্রি আছে। এটা এমন না যে অনার্স এর পরে শুধু বিসিএস এর প্রস্তুতি শুরু করেছে আর অটোমেটিক্যালি ভালো করেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কিন্তু আপনি যদি ওই অবস্থা থেকে, আপনার অবস্থা যদি আগে খারাপ থাকে বা আগে যদি কনসেন্সিয়ার হয়ে পড়াশোনা করেন, তাহলে সেই অবস্থা থেকে যদি আপনি পুরো নিজেকে 180 ডিগ্রিকে টার্ন করাইতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে আগে যা করেছেন বা করেন নাই, ঠিক আছে, তার চেয়ে এখন অনেক 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 বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আর আগে থেকে যদি আপনি অ্যাভারেজে পরিশ্রম করে আসেন, আপনার আগে থেকে যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি আগে থেকে ভালো থাকে, আপনার দীর্ঘদিন ধরে স্কুল লাইফ থেকে কলেজ লাইফে আপনার সফলতা ছিল ভালো, আগে থেকে ভালো স্টুডেন্ট, তাহলে আপনাকে গতানুগতিক আগে যেভাবে যে কোর্সে পড়াশোনা করেছেন সেই কোর্সে পড়াশোনাটা জারি রাখলে চলবে। আলটিমেটলি সবাইকে এখানে পরিশ্রম করতে হবে। সাথে যদি আগের মেধাবী থাকেন, হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনাকে অ্যাডভান্টেজ পাবেন। আলটিমেটলি আগের রেজাল্ট আপনার ভালো থাকুক খারাপ থাকুক ডাজন্ট ম্যাটার, যদি এই সময়টাতে এসে পরিশ্রমী হন, যথেষ্ট পরিশ্রম করতে পারেন, তাহলেই সফলতা পাওয়া সম্ভব, ঠিক আছে? আর আমার টার্গেট এটাই, যারা পরিশ্রমী তারা এখানে আসুক। হ্যাঁ, আমি সব ধরনের স্টুডেন্ট আমার এখানে আসুক আমি চাই না।
যে সব ধরনের স্টুডেন্ট বলতে আমার কয়েকটা মেইন ক্রাইটেরিয়া থাকবে, তিনটা মেইন ক্রাইটেরিয়া। এক হলো তাকে পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী হইলে সে যে কোনো সময় সাফল্য পাবে, সে বিসিএস এ না পাক, তারও একটা চাকরি হবে, প্রাইমারি হবে বা অন্য জায়গায় চাকরি হবে, ঠিক আছে? সে চাকরি বঞ্চিত থাকবে না, ঠিক আছে? কারণ ভাগ্যের ফেরে বা আল্লাহ চাই বা না চাক, ক্যাডার হইতেও পারে, নাও পারে, কিন্তু তার ক্যাডার না হলে তো অন্য একটা চাকরি হবে না, এরকম তো কোনো কথা বলা নেই কোথাও। তাহলে পরিশ্রম করলে সে চাকরি পাবে। আর আরেকটা হলো যে ভদ্রতা, এটা মেজর বিষয়। আপনি কমেন্ট করেন আর মেসেজ করেন, আপনার একটা কমেন্ট একটা মেসেজ দেখেই বুঝতে পারি আপনি ভদ্র কি অভদ্র। এটা সবাই বুঝতে পারে, কথার টোন দেখলেই বুঝতে পারে। আমি ইদানিং এই পলিসিতে গিয়েছি যে আমি আর কোনো রিপ্লাই দেই না কারোর মধ্যে কমেন্ট বা মেসেজে যদি টোন খারাপ আমি পাই, মানে তাকে আমার পেজে রেখে দীর্ঘদিন দেখুক, যে এরকম বলবো না, পেজে রাখি তাকে, আমি দেখি সে আমার কোর্সগুলো দেখুক, দেখে বিশ্বাসযোগ্যতা অর্জন করে তারপরে ভর্তি হোক, এই সুযোগটা আমি রাখছি না। কেউ যদি উল্টাপাল্টা কমেন্ট করে, অশোভন অভদ্র কমেন্ট করে, সাথে সাথে আমি ব্লক করে দিচ্ছি। কারণ সে দীর্ঘদিন এখানে থেকে আমার পুরো অবিডিয়েন্ট হওয়ার পরে তারপরে সে রিয়েলাইজ করার পরে এখানে যেন না আসতে পারে, ওরকম সুযোগ আমি আর রাখছি না, ঠিক আছে? আর একটা হলো সততা। আমি যেভাবে পরিশ্রম করছি ঠিক আপনি সেভাবে পরিশ্রম করবেন, পরিশ্রমে সৎ থাকতে হবে। ইভেন আমি কোর্সে আপনাদের জন্য যা প্রোভাইড করব তার সবকিছু আপনার কাছে সিকিউর থাকতে হবে। আপনি শুধু আপনার পড়াশোনার উদ্দেশ্যে এটা ব্যবহার করবেন, কোনোভাবে অন্য কাউকে কোনো কিছু শেয়ার করা যাবে না আমার অনুমতি ছাড়া, একমাত্র নিজের ফ্যামিলির মেম্বারদের ছাড়া। যে ভাই বোন আছেন, স্বামী স্ত্রী আছেন, নিজেদের মধ্যে এইটুকু শেয়ার করতে পারবে নিজের, এর বাইরে অন্য কোথাও কোনোভাবেই না, ঠিক আছে? সেটা যদি কেউ কোনোভাবে করে সারা জীবন দায়বদ্ধ থাকবেন, ইহকালে এবং পরকালে দুই জায়গায়, ঠিক আছে? এই বিষয়গুলো একটা হলো যে এখানে নো পিডিএফ অনলি। হ্যাঁ, অনেকে আছে যে কোর্সের পিডিএফ দেখে শুধু পিডিএফ গুলো কিনতে চান, এটা করার কোনো সুযোগ নেই, একদমই কোনো সুযোগ নেই এটা, ঠিক আছে? কোর্সে ভর্তি হয়ে তারপরে আপনাকে সেবাটা নিতে হবে। বিসিএস ডক্টর অ্যাপ এবং ওয়েবসাইট দুটিই আছে, bcsdoctor.com। একটা হলো গুগল প্লে স্টোরে গেলে আপনারা তখন এটা অ্যাপটাও পেয়ে যাবেন। তো অ্যাপে আপনারা সবকিছু ভালোভাবে পাবেন, গোছানো পাবেন, তো ওটাই বেটার হবে। যাদের অ্যাপ ইউজ করতে পারেন না, বা অনেকে আছে যে যারা আইওএস অ্যাপ আছে, আইওএস তো নেই, তো তাদের ক্ষেত্রে তারা এটা হচ্ছে ফোনে bcsdoctor.com ব্রাউজ করলে একদম অ্যাপের মতোই ফিলিংটা পেয়ে যাবেন। অনেকে আছে ল্যাপটপ ইউজ করেন, তো তারাও ওয়েবসাইটটা ইউজ করবেন।